দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে জানাচ্ছি শিরোনামগুলো। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের তথ্য ফাঁস হওয়ায় চটেছেন ট্রাম্প। জনতাকে পাশে নিয়ে ষড়যন্ত্র রুখেছে তেহরান, মন্তব্য পেজেশকিয়ানের। কাগুজে চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করবে না, মক্কা প্যাক্টের প্রতিক্রিয়ায় ইরান। পাকিস্তান থাকায় সতর্ক, নজর রাখছে ভারত। ন্যাটোর সাথে সাংঘর্ষিক নয় দাবি তুরস্কের। 15 দিনে গড়ালো ভারতের ঝাড়খণ্ডের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। সরকারের সাথে 2 দফা আলোচনার পরও মেলেনি সুরাহা, অনশনকারীদের স্বাস্থ্যের অবনতি। দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের দাবি, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যানের ধারণা, বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জনের সম্ভাবনা কম। অন্যদিকে অস্ত্র সংকটের তথ্য ফাঁস হওয়ায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শঙ্কা, এতে আলোচনার টেবিলে দুর্বল হবে দেশটির অবস্থান। ইরানের প্রেসিডেন্টের দাবি, যুদ্ধের মাধ্যমে তাদের দেশকে ভেঙে ফেলার মার্কিন পরিকল্পনা সফল হয়নি। অন্তর্বর্তী যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা চালিয়ে নতুন করে যুদ্ধের যে শঙ্কা তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, তা আপাতত থেমেছে। চুক্তি কিংবা সমঝোতা ছাড়াই অনেকটা নীরবে অভিযান বন্ধ রেখেছে মার্কিন বাহিনী। গণমাধ্যম সিএনএনের খবর, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার তাগিদ দিয়েছেন দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কিন। সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী এই সেনা কর্মকর্তার শঙ্কা, ইরানে আরও জোরালো হামলার যেসব পরিকল্পনা করা হচ্ছে সেগুলো হিতে বিপরীত হতে পারে। কেবল বিমান হামলা চালিয়ে যুদ্ধের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও মত তার। এরই মধ্যে ইস্যুতে সিআইএর পরিচালক, পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর সংকটের খবর প্রকাশ করে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। অস্ত্র ভাণ্ডারে সংবেদনশীল এই তথ্য ফাঁস হওয়ায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের দাবি, এর মধ্যে তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি তাদের জেলে ভরার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একই সময় ইরানের প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের দেশকে ধসিয়ে দিতেই যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে। আমরা এই যুদ্ধ শুরু করিনি, আমরা আলোচনার টেবিলেই ছিলাম। তাদের ধারণা ছিল ইরান ভেঙে পড়বে, কিন্তু জনগণ আমাদের পাশে অটল ছিল, আর তাই আমরা এখন পর্যন্ত টিকে রয়েছি। হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও অবশ্য স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধে এখনো আশার কথা শোনাতে পারছে না মধ্যস্থতাকারীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুদ্ধের জেরে হরমুজ ও বাবেল মানদেব প্রণালীতে নৌ চলাচলের অচল অবস্থা যেন কাটছেই না। আগের তুলনায় চলতি সপ্তাহে আরও কমেছে ট্রাফিকের পরিমাণ। বৃহস্পতিবার হরমুজ প্রণালী পাড়ি দিতে লেগেছে মাত্র 8টি বাণিজ্যিক জাহাজ। মঙ্গলবার সেই সংখ্যা ছিল 15। এর আগের বৃহস্পতিবার নৌ চলাচলের সংখ্যা ছিল 12। শিপ ট্র্যাকিং ফার্ম কেপলার এসব তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আগে গড়ে প্রতিদিন 140টি নৌযান পাড়ি দিত হরমুজ প্রণালী। এদিকে বৃহস্পতিবার বাবেল মানদেব প্রণালীতে চলাচল করেছে 26টি নৌযান। মঙ্গল ও বুধবার সেই সংখ্যা ছিল যথাক্রমে 32 ও 22। যুদ্ধের আগে দৈনিক 70টি জাহাজ এই জলপথে চলাচল করত। কাগুজে কোনো চুক্তি সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তুরস্ক ও পাকিস্তানের সাথে চুক্তির প্রতিক্রিয়ায় তেহরান রিয়াদকে ভিক্ষা না করে নীতিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছে। এদিকে ভারত জানিয়েছে, পাকিস্তানের মক্কা প্যাক্ট তারা গভীরভাবে পর্যালোচনা করছে। এই চুক্তি ন্যাটোর সাথে সাংঘর্ষিক নয় বলে দাবি করেছে তুরস্ক। যে কেউ চাইলে যৌথ চুক্তিতে যুক্ত হতে পারবে বলেও জানিয়েছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে নিয়মিত হামলার শিকার হচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশটি পাকিস্তান ও তুরস্কের সাথে করেছে প্রতিরক্ষা চুক্তি। এখন এই 3 দেশে কেউ হামলা চালালে সেটি যৌথভাবে মোকাবেলা করবে বাকিরা।
এদিকে কাগুজে কোনো সমঝোতা আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানি পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই এক্সে করা একটি পোস্টে বলেন, সৌদি আরবের উচিত তাদের নীতি পুনর্বিবেচনা করা। অন্যদিকে পাকিস্তানের চিরশত্রু ভারত জানিয়েছে চুক্তির বিষয়ে নজর রাখছে তারা। মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা নিয়ে পর্যালোচনা করা হবে। এদিকে নতুন এই প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর সাথে তুরস্কের সম্পর্কের কোনো বিরোধ তৈরি করছে না বলে জানিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের দাবি, এই চুক্তি ন্যাটোর বিকল্প নয়, বরং তুরস্কের বিদ্যমান জোটের পাশাপাশি অতিরিক্ত সহযোগিতার একটি কাঠামো। দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র। তেহরান ওয়াশিংটন সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নিয়মিত হামলার পর শুধু যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না দেশগুলো, তাই তারা নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। সৌদি, পাকিস্তান ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে বাহরাইন ও ইয়েমেন। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে দেশ দুটি। চুক্তিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চুক্তিটির গুরুত্ব তুলে ধরা হয়। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও চুক্তিটিকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। তাতে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিরক্ষা অংশীদারিত্ব। যৌথ প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে পবিত্র মক্কায় একসাথে জুমার নামাজ আদায় করলেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতারা। অংশ নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সহ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এছাড়াও দেশ তিনটির উচ্চ পর্যায়ে কর্মকর্তারাও জামাতে নামাজ আদায় করেন। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তৃতীয় সপ্তাহে গড়ালো ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আজও চলছে অনশন কর্মসূচি। ক্রমেই অবনত হচ্ছে অনশনকারীদের শারীরিক অবস্থা। শুক্রবার রাতে রাজ্য সরকারের সাথে প্রথমবার আলোচনায় বসলেও কোনো সমাধান মেলেনি। আজও আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সরকার ও আন্দোলনরত প্রতিনিধি দলের মধ্যে। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তায় ঝাড়খণ্ডের ছাত্র জনতা। মূলত চাকরি প্রত্যাশীদের আন্দোলনে যুক্ত হয় সাধারণ শিক্ষার্থীরা। রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে চলছে তাদের অবস্থান কর্মসূচি। শুক্রবার রাতে আন্দোলন শুরুর পর প্রথমবারের মতো সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থী প্রতিনিধিরা। তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি। মিলেছে শুধু আশ্বাস, কাটেনি অচলাবস্থা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আলোচনা শুধু আশ্বাসেই শেষ হয়েছিল। আমাদের জরুরি দাবি, বাতিল ও কালো তালিকাভুক্ত টিডিপিএল সংস্থার দ্বারা পরিচালিত সব পরীক্ষা অবিলম্বে বাতিল করতে হবে এবং সিবিআই ও ইডিকে দিয়ে বিষয়টি তদন্ত করাতে হবে। কেবল তখনই আন্দোলন শেষ করার কথা বিবেচনা করব। শনিবারও স্টেট গেস্ট হাউসে 8 সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় প্রশাসনের। এদিকে সপ্তাহ ধরে অনশনের ফলে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা। দিন দিন স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে। গতকাল কিছুটা ভালো বোধ করছিলাম, কিন্তু আজ অবস্থা আরো খারাপ। শরীরটা বেশ খারাপ লাগছিল। মনে হচ্ছে এই সংগ্রাম আরো কিছুদিন চলবে। আশা করি সরকার আমাদের উদ্বেগগুলো শুনবেন। 5 জুলাই প্রকাশিত হয় ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে প্রশ্ন ফাঁস ছাড়াও 50 লাখ থেকে 1 কোটি রুপিতে পোস্ট বিক্রির গুরুতর অভিযোগ ওঠে। আন্দোলনের জেরে 25 থেকে 27 জুলাইয়ের পূর্ব নির্ধারিত জেপিএসসির লিখিত পরীক্ষা স্থগিত হয়ে যায়। অনিক রহমান, যমুনা নিউজ। কয়েকদিনের সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কার একাধিক কারাগারে। মৃত্যু হয়েছে কমপক্ষে 3 বন্দীর, আহত অন্তত 23 জন। জেল থেকে পালিয়েছে প্রায় অর্ধশত কয়েদি। সহিংসতার পেছনে মাদক চক্রগুলোর দ্বন্দ্বকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত বন্দীর চাপ আর বিচারাধীন মামলার দীর্ঘ জটে এই সংকট তৈরি হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের। বাইরে নয়, কারাগারের ভেতরেই যেন বিস্ফোরিত হচ্ছে শ্রীলঙ্কার অপরাধ জগতের সংঘাত। একের পর এক জেলে দাঙ্গা, সংঘর্ষ, প্রাণহানি।
কারাগারের ভেতর তুলকালাম, কেউ উঠছেন ছাদে, কেউ ছুটছেন খোলা জায়গায়। বন্দীদের পাথর নিক্ষেপে কোণঠাসা কারারক্ষীরা, কোথাও নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েদিদের বের হওয়ার চেষ্টা। শুক্রবারের এই দৃশ্য শ্রীলঙ্কার নেগম্বো কারাগারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বিশেষ বাহিনী। টিয়ার গ্যাস ছুড়েও বেগ পেতে হয়েছে সংঘাত বন্ধে। এর আগে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগার থেকে বেরিয়ে পড়ে প্রায় 40 বন্দী। পুলিশের অভিযানে নিহত হয় একজন। কুরুভিতা কারাগারে আরেক দাঙ্গায় প্রাণ যায় আরও 2 জনের। 2 ঘটনায় আহত 23 জন হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি মাহারা কারাগারেও ঘটেছে প্রাণঘাতী সংঘর্ষ। 1 মাস আগেই নেগম্বো জেলের সংঘর্ষে 10 কারা কর্মকর্তা ও 20 বন্দী নিহত হন। কর্তৃপক্ষের দাবি, এসব সহিংসতার নেপথ্যে রয়েছে মাদক চক্রগুলোর দ্বন্দ্ব। কারা ব্যবস্থা দুর্বল করতে পরিকল্পিত ষড়যন্ত্রের আশঙ্কাও করছে প্রশাসন। গোয়েন্দা তথ্য ও তদন্ত প্রতিবেদন থেকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। কারাগারে ঘটে যাওয়া সব ঘটনা সামগ্রিকভাবে দেখলে কারাগার ব্যবস্থাকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টার ইঙ্গিত পাওয়া যায়। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে। তবে শুধু অপরাধ চক্রের দ্বন্দ্ব নয়, সাম্প্রতিক অস্থিরতা নতুন করে সামনে আনছে শ্রীলঙ্কার কারাগারগুলোয় অতিরিক্ত ভিড়ের বিষয়টি। মাত্র 10,000 বন্দির ধারণ ক্ষমতার কারাগারগুলোতে বর্তমানে বন্দির সংখ্যা 39,000-এর ওপর, অর্থাৎ প্রায় 4 গুণ বেশি। বন্দীদের বড় একটি অংশই বিচারাধীন। দেশটিতে বর্তমানে 10 লাখের বেশি মামলা বিচারাধীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মামলার জট কমাতে সুপ্রিম কোর্টের বিচারকদের মেয়াদ 2 বছর বাড়াতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করছে সরকার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হয়েছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন বিল, যার আওতায় রাশিয়া থেকে তেল বা গ্যাস ক্রয়কারী শীর্ষ 5 দেশের উপর 100% শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকার অন্যতম 2 দেশ ভারত ও চীন। তাই নতুন করে 100% মার্কিন শুল্ক আরোপের হুমকির মুখে দেশ দুটি। রাশিয়ার তেল গ্যাসের শীর্ষ ক্রেতা বাকি 3 দেশ হল আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। শুক্রবার মার্কিন সিনেটে 86 থেকে 11 ভোটে পাশ হয়েছে বিলটি। এর আওতায় নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ সামরিক নেতাদের উপর। অবরোধের কবলে পড়বে রুশ জ্বালানি ও তেল ট্যাঙ্কারগুলো। বিলে শুল্ক আরোপের পাশাপাশি ছাড়ের ব্যবস্থাও রয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে 15% কম জ্বালানি আমদানি করবে তাদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। এবার মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হলে ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়বে 2031 সাল পর্যন্ত। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $40 কোটি বলরুম নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। শুক্রবার দেশটির ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের করা এক মামলায় এই রায় দেওয়া হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক আদালতটি রায়ে জানিয়েছে, হোয়াইট হাউসে বড় ধরনের স্থাপনা নির্মাণের মতো সিদ্ধান্ত এককভাবে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার আওতায় পড়ে না। এই ধরনের পরিবর্তনের অনুমোদন দেওয়ার ক্ষমতা কংগ্রেসের। ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দেওয়ার লক্ষ্যে রায় 14 দিনের জন্য স্থগিত রেখেছেন আদালত। এদিকে আদালতের রায়কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোভুক্ত দেশগুলোতে আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া হামলা চালাতে পারে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে CNN। প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর সামরিক ঐক্য ও প্রতিরোধ সক্ষমতা পরীক্ষা করতেই সীমিত আকারে হামলা চালাতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পোল্যান্ড ও বালিস্টিক দেশগুলোতে সাইবার হামলা থেকে শুরু করে হতে পারে রুশ সামরিক বাহিনীর অনুপ্রবেশ। ইউক্রেন যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ না পেলেই এমনটাই করবেন বলে ধারণা মার্কিন গোয়েন্দা সংস্থার। অন্যদিকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ন্যাটো। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। চীনের আগ্রাসন এবং যে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বার্ষিক মহড়া চালালো তাইওয়ান। যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত ফাইটার জেট উড্ডয়নের কৌশল শেখানো হয় তাতে। তাছাড়া রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে কিভাবে দ্রুত সচল করা সম্ভব সেই উপায়ও দেখায় বিমান বাহিনী। মহড়ায় বলা হয়, সত্যি যুদ্ধ বেঁধে গেলে বেসামরিকদের সাহায্য নেওয়া হবে। হ্যাঙ্গারে রাখা আছে পৃথিবীর অন্যতম ফাইটার মিরাজ 2000। অন্যদিকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উড়োজাহাজের ডানায় যুক্ত করতে ব্যস্ত একদল সেনা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিসাইল সহ উড্ডয়নের জন্য পুরোপুরি প্রস্তুত উড়োযানটি।
এমন অবস্থা দেখে মনেই হতে পারে যুদ্ধের দামামা লেগে গেছে, তবে কোনো যুদ্ধ নয়, এটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় বার্ষিক মহড়ার অংশ। এভাবেই সামরিক বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য। আমাদের মহড়ায় কোনো পরিস্থিতির আগাম কোনো ঘোষণা থাকে না, হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিতেই সামাল দেওয়ার জন্য নিয়মিত অনুশীলন করি, কারণ যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকাই আমাদের লক্ষ্য। কিন্তু যুদ্ধবিমান থাকলেই তো হবে না, যদি শত্রুর আক্রমণে রানওয়ে ধ্বংস হয়ে যায়, আর সেই প্রশ্নের উত্তরও প্রস্তুত রেখেছে তাইওয়ান। বোমার আঘাতে তৈরি গর্ত ভরাট করা হচ্ছে পাথর দিয়ে, তার উপর বিছিয়ে দেওয়া হচ্ছে বিশেষ ফাইবার গ্লাস ম্যাট। আর এভাবেই অল্প সময়ের মধ্যেই আবার প্রস্তুত শত্রুর বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত রানওয়ে। এই পথ দিয়েই অব্যাহত থাকবে শত্রুর ওপর হামলা। যুদ্ধের সময় এতটা প্রস্তুতির সুযোগ থাকবে না, তাই আগে থেকেই সরঞ্জাম প্রস্তুত রাখা এবং সেনাবাহিনীর সঙ্গে বেসরকারি দলের সমন্বয়ে দ্রুত রানওয়ে মেরামতের অনুশীলন করছে। বহু বছর ধরে চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। নিয়মিতই তাইওয়ানের সমুদ্র ও আকাশসীমা বেজিং লঙ্ঘন করছে বলে অভিযোগ। এই অবস্থায় ভবিষ্যতে যে কোনো সংঘাতে নিজেদের প্রস্তুত রাখতেই এমন মহড়ার আয়োজন করছে দেশটি। এই মহড়ায় শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। তাইওয়ানের দখল যে সহজ হবে না, তাই বিশ্বকে জানান দিচ্ছে দেশটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি ফিউনারেল হোম থেকে উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক গলিত মরদেহ। শেষকৃত্য না করে মরদেহগুলো স্তূপ করে রাখা হয়েছিল, এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল আশপাশের এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাউথ শিকাগো চ্যাপেল। মৃত্যুর পর শেষকৃত্যের জন্য প্রিয়জনদের মরদেহ এখানেই রেখে যেতেন আশেপাশের বাসিন্দারা। শেষকৃত্য তো দূরের কথা, অযত্ন আর অবহেলায় দিনের পর দিন পড়েছিল 50টিরও বেশি মরদেহ। স্তূপ করে দীর্ঘদিন মরদেহগুলো রেখে দেয়ায় একসময় পচন ধরে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ। আশেপাশের মানুষের জন্য বসবাসী কষ্টসাধ্য হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। অবশেষে বৃহস্পতিবার ফিউনারেল হোমটিতে অভিযান চালায় পুলিশ। এই দুর্গন্ধ নতুন কিছু নয়, প্রায়ই সপ্তাহান্তে শেষকৃত্যের সময় বাজে গন্ধ ছড়ায়। আমার মাঝে মাঝে বমি পায় এই গন্ধে। পুলিশ জানিয়েছে কোনো রকম রেফ্রিজারেশন ছাড়াই এক জায়গায় স্তূপাকারে রেখে দেয়া হয় মরদেহগুলো। সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়নি কোনো রাসায়নিকও। ফিউনারেল হোমটির এমন অমানবিক কাণ্ডে ছড়িয়েছে ক্ষোভ। স্বজনদের শেষকৃত্য সম্পন্ন করার গুরুদায়িত্ব এসব ফিউনারেল হোমের কাছে অর্পণ করে সাধারণ মানুষ। মৃত্যুর পর স্বজনদের এই অসম্মান মেনে নিতে পারছেন না কেউই। আমার মায়ের শেষকৃত্যের দিন আমি জানতে পারি এখানে কি ঘটছে। এখন আমার মায়ের লাশ শনাক্ত করতে পারছি না, আমি ভীষণ অসুস্থ বোধ করছি। মরদেহগুলোকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শিকাগো সিটি মর্গে। ডেড বডি শনাক্ত করতে পুনরায় ডাকা হবে স্বজনদের। এর মধ্যে ফরেনসিক ডাক্তার ও প্যাথোলজিস্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফিউনারেল হোমটির লাইসেন্সও সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। জ্বালানি তেলের শুল্ক আরোপের প্রতিবাদে পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ডাকে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। শুক্রবার করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মোটরসাইকেল নিয়ে নামেন আন্দোলনকারীরা, পাশাপাশি পতাকা ও ব্যানার হাতে মিছিলও করেন হাজার হাজার মানুষ। এতে কয়েকটি প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। একইভাবে লাহোরের সমাবেশেও যোগ দেন বহু মানুষ। রাতে হওয়া সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের প্রধান হাফিজ নাইমুর রহমান। এ সময় সরকারের করনীতি ও জ্বালানি শুল্কের কঠোর সমালোচনা করেন তিনি। জ্বালানির উপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় এ সময়। লাতিন আমেরিকায় আরও এক কট্টর ডানপন্থী নেতার উত্থান ঘটল। শুক্রবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। রাজধানী বেগোতার বদলে কালি শহরের হয় তার অভিষেক অনুষ্ঠান। বামপন্থী সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হলেন তিনি। বিভিন্ন সময় ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান নিয়ে আলোচনায় আসেন পেট্রো। অন্যদিকে
আবেলার্দোকে মার্কিন এজেন্ট আখ্যা দিচ্ছেন দেশটির বিরোধী দলের নেতারা। শপথের পরই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন 48 বছরের এই প্রেসিডেন্ট। ভারতের বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 52 বছর বয়সী এক মহিলার কঙ্কাল। ডুপ্লেক্স বাড়িতে পড়ে থাকতে দেখা যায়। কঙ্কালটিকে ধারণা করা হচ্ছে 1 বছর আগেই মৃত্যু হয়েছে তার। স্থানীয়রা জানিয়েছেন বাড়িতে একাই থাকতেন তিনি। প্রায় 10 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। ক্যান্সারে মারা যায় একমাত্র ছেলেও। স্বামী ও ছেলেকে হারানোর পর থেকেই বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। মেয়ে এবং জামাই থাকলেও দীর্ঘদিন যোগাযোগ ছিল না। ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উন্নতি হয়নি। এখনও প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 জনে। গেল মাসের মাঝামাঝি শুরু হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত 2 লাখেরও বেশি মানুষ। 14,000 হেক্টরের বেশি আবাদি জমি তলিয়ে গেছে পানিতে। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে লাখো মানুষ। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বন্যার্ত মানুষেরা। পরিস্থিতি পর্যবেক্ষণে দুর্গত রাজ্যটি সফর করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে এই ব্রহ্মপুত্র ও তার শাখা নদীর পানি বেড়ে যায়। আর পানি নিরসনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ভয়াবহ বন্যার কবলে পড়ে আসাম। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।